আসসালামু আলাইকুম। আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব ঐকিক নিয়ম বিষয়ে। তো এই ঐকিক নিয়ম বলতে আমরা আসলে কি বুঝি? ঐকিক নিয়ম মানে হচ্ছে যখন আমাদের কোনো গিভেন ইনফরমেশন থেকে কোনো একটা জিনিসের ভ্যালু বের করে সেখান থেকে আমরা যে জিনিসটা চাওয়া হয়েছে সেটার ভ্যালু বের করে নিয়ে আসি। এখন এই ঐকিক নিয়মের বিষয়টা কোন জিনিসটা নিয়ে কাজ করছি তার উপর ভিত্তি করে কখনো গুণ হয়, কখনো আবার ভাগ হয়। চলুন তাহলে উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরা যাক কারো বাসায় ৮ জন মানুষের ১০ দিনের খাবার আছে। এখন সেই ৮ জন মানুষের ১০ দিনের খাবার একজনকে যদি শেষ করতে বলা হয়, নিশ্চয়ই তার জন্য অনেক বেশি দিন সময় লাগবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে গুণ করে দিচ্ছি। আবার ধরা যাক কোনো একটা পুকুর খনন করতে ৫০ জন মানুষের ১ দিন সময় লাগে। এখন ওই ৫০ জন মানুষের জায়গায় যদি একজন মানুষকে সেই কাজটা দেওয়া হয়, সে নিশ্চয়ই একদিনে ১/৫০ অংশ পুকুর কিন্তু খনন করতে পারবে। অর্থাৎ যেটা আমি বুঝাতে যাচ্ছি যে এই ঐকিক নিয়মের ব্যাপারটা কোন জিনিসটা নিয়ে আমরা ম্যাথ করছি তার উপর ভিত্তি করে কখনো গুণ হয় আবার কখনো ভাগ হয়। তো আমরা যখন ম্যাথ করব আমরা এই জন্য কোন জিনিসটা নিয়ে ম্যাথ করব সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো। তো চলুন তাহলে আজকের প্রথম টপিক শুরু করা যাক। প্রথম টাইপের ম্যাথ হচ্ছে খাবার। তো এখানে বলা আছে যে ২০০ জন লোকের ২০ সপ্তাহের খাবার কতজন লোকের ৮ সপ্তাহ চলবে। তো আমরা যখন ঐকিক নিয়মে ম্যাথগুলা করব, যে জিনিসটা আমার কাছে চাওয়া হবে সেটাকে আমরা সবসময় ডান দিকে রাখবো। তো এখানে আমাকে চাওয়া হয়েছে কতজন লোক। তো এই কারণে আমরা মানুষের সংখ্যাটাকে সবসময় ডান দিকে রেখে লাইনটাকে সাজাবো। তো অর্থাৎ আমরা জিনিসটাকে এভাবে সাজাবো যে ২০ সপ্তাহ খাবার আছে ২০০ জন লোকের। সেই হিসাবে ১ সপ্তাহ খাবার আছে কতজন মানুষের, ওখান থেকে আমরা বের করে ফেলবো যে ৮ সপ্তাহ চলবে কতজন মানুষের। চলুন তাহলে শুরু করা যাক। তো ২০ সপ্তাহ খাবার আছে ২০০ জনের, তাহলে ১ সপ্তাহ খাবার থাকবে অনেক বেশি মানুষের, কিন্তু এই ১ সপ্তাহের সাপেক্ষে ৮ সপ্তাহ কি আরো কম মানুষের থাকবে। এই কারণে আমরা এর পরেরটায় ৮ কে ভাগ করে দিয়েছি। অর্থাৎ আমার উত্তর আসছে ৫০০ জন লোকের। তাহলে ২০ সপ্তাহের খাবার যেটা ২০০ জন লোকের চলে সেটা কিন্তু ৮ সপ্তাহ চলবে ৫০০ জন লোকের। পরেরটা যাওয়া যাক। এর পরের ম্যাথে বলা আছে যে একটা ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাবার আছে। তো ওইখান থেকে ১৮ জন স্কাউট যদি চলে যায় তাহলে সেই খাবার তাদের কতদিন চলবে। এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যেই ১৮ জন স্কাউট চলে গিয়েছিল এরা কিন্তু এই ৬ দিনের কোনো খাবারকেই ওয়েস্ট করেনি। তারা কিন্তু একদম শুরুতেই চলে গিয়েছিল। অর্থাৎ আমরা যখন ম্যাথটা করব আমরা এই ৭২ জন থেকে শুরুতেই এই ১৮ জনকে বাদ দিয়ে দিব। তাহলে ৭২ জন থেকে ১৮ জন বাদ দিলে আমার থাকে হচ্ছে আর ৫৪ জন। তাহলে এখন আমাদের গিভেন ইনফরমেশন হচ্ছে ৭২ জন মানুষের খাবার আছে ৬ দিনের। তাহলে সেখান থেকে আমরা বের করব যে ৫৪ জন মানুষের খাবার থাকবে কত দিনের। তাহলে শুরু করা যাক। যে ৭২ জন মানুষের খাবার আছে ৬ দিনের, একজনের খাবার থাকবে অনেক বেশি দিনের এবং এই একজনের সাপেক্ষে ৫৪ জনের খাবার থাকবে তার থেকে কম দিনের। এই কারণে আমরা ৫৪ কে ভাগ করে দিচ্ছি। তাহলে আমার উত্তর আসছে ৮ দিন। অর্থাৎ ৭২ জন স্কাউটের যেই খাবার ৬ দিন চলে, ৫৪ জনের কিন্তু সেই খাবার ৮ দিন চলবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা আশা করি বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এর পরের ম্যাথে বলা আছে যে ১০ জন লোকের ৩০ দিনের খাবার অতিরিক্ত ২ জন মেহমান আসলে আর কতদিন চলবে। তো ১০ জন লোকের ৩০ দিনের খাবার অতিরিক্ত ২ জন মেহমান যদি আসে, তার মানে আমার এখন মানুষ আছে আর কতজন, ১০ যোগ ২ মানে হচ্ছে ১২ জন মানুষ আছে। তাহলে আমাকে এখন হিসাব করতে হবে যে ১০ জন লোকের যেই খাবার ৩০ দিন চলে, এই ১২ জন লোকের সেই খাবার কতদিন চলবে। তাহলে এখানেও কিন্তু দিন চাওয়া হয়েছে, তাহলে আমরা দিনকে রাখবো ডান দিকে। তাহলে সাজানোটা এরকম হবে যে ১০ জন লোকের খাবার আছে ৩০ দিনের, সেই হিসাবে একজন লোকের কত দিনের, ১২ জন লোকের কত দিনের। তাহলে আমরা ম্যাথটা যদি সেভাবে করে ফেলি আগের মতোই পুরোটাই, তাহলে আমার উত্তর আসবে হচ্ছে ২৫ দিনের। এখন এই যে তিনটা ম্যাথ আমরা করলাম, তিনটা ম্যাথে কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে আমার যে গিভেন ইনফরমেশনটা থাকে সেটাকে যদি আমি গুণ করে দেই তাহলে কিন্তু খাবারের ক্ষেত্রে একের হিসাবটা চলে আসে। আর এরপরে আমাকে যে জিনিসটা চাওয়া হয়েছে বা যত জনের হিসাব চাওয়া হয়েছে সেটাকে যদি আমি ভাগ করে দেই তাহলে কিন্তু আমার টোটাল ম্যাথটা একবারই হয়ে যায়। তো
যদি আমি একটু খুলে বলি যে এখানে আমার গিভেন ইনফরমেশনটা হচ্ছে যে 10 জন মানুষের খাবার আছে 30 দিনে। তো আমরা যদি 10 আর 30 কে গুণ করে দেই তাহলে কিন্তু আমার একের হিসাবটা মানে একজনের কত দিনের খাবার আছে বা একদিনে খাবার আছে কতজনের সেই হিসাবটা কিন্তু চলে আসছে। আর আমি যদি এবার যেটা আমাকে চাওয়া হয়েছে এই 12 এটাকে যদি এখানে ভাগ করে দেই তাহলে কিন্তু একবারই আমার চলে আসে যে 12 জনের খাবারটা থাকবে কত দিনের। আশা করি আমরা শর্টকাটটাকে বুঝতে পেরেছি। চলুন তাহলে দেখি পরের ম্যাথে আমরা এই শর্টকাটটাকে ইউজ করতে পারি কিনা। এর পরের ম্যাথে বলা আছে যে একটা সেনাবাহিনীর গুদামে 1500 জন সেনার 40 দিনের খাবার আছে। তো 13 দিন পরে কয়েকজন সেনা যদি অন্য জায়গায় চলে যায় তাহলে তাদের অবশিষ্ট খাবারটা 30 দিন চলে। আমাকে জানতে চাওয়া হয়েছে যে কতজন অন্য জায়গায় চলে গিয়েছিল। এখানে লক্ষণীয় বিষয় যে এই 40 দিনের খাবারের মধ্যে কিন্তু আমার 30 দিনের খাবার প্রথমেই শেষ করে গিয়েছে তারা। অর্থাৎ আমার কিন্তু এখন আর খাবার 40 দিনের নাই, এখন আমার খাবার আছে 40 মাইনাস 13 অর্থাৎ 27 দিনে। তাহলে আমার গিভেন ইনফরমেশন হচ্ছে এই 1500 জনের খাবার আছে এখন 27 দিনের। এখান থেকে আমরা বের করব যে 30 দিন যদি চলে তাহলে কতজন এখন ক্যাম্পে আছে। অর্থাৎ এখানে আমাকে জানতে চাওয়া হয়েছে মানুষের সংখ্যা। তাহলে আমরা সাজাবো এই 1500 জনকে ডান দিকে রেখে, অর্থাৎ 27 দিন খাবার আছে 1500 জনের, সেই হিসাবে একদিন খাবার আছে কতজনের, তাহলে 30 দিন খাবার আছে কতজনের আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন আমি যদি ওই আগের ম্যাথের শর্টকাটটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার গিভেন ইনফরমেশন হচ্ছে 1500 জনের খাবার আছে 27 দিনের। তাহলে 27 দিনের খাবার আছে 1500 জনের, এই হিসাবে একদিনের খাবার আছে কি 1500 গুণন 27। আর আমাকে জানতে চাওয়া হয়েছে 30 দিন চললে কতজন সেখানে আছে। তাহলে আমি এইটাকে যদি 30 দিয়ে ভাগ করে দেই তাহলেই কিন্তু আমার ম্যাথটা হয়ে যাওয়ার কথা। তো চলুন তাহলে ম্যানুয়ালি আমরা করে দেখি যে আমাদের ম্যাথটা শর্টকাটে হয়েছে কিনা। 27 দিনের খাবার আছে 1500 জনের, সেই হিসাবে একদিনের খাবার আছে 1500 গুণন 27, তাহলে 30 দিনের খাবার আছে 1500 গুণন 27 ডিভাইডেড বাই 30। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্টকাটটা কিন্তু হুবহু এরকমই এসেছিল। অর্থাৎ আমরা কিন্তু এই ম্যাথগুলাকে গিভেন ইনফরমেশন গুণ করে যেটা চাওয়া হচ্ছে সেটা দিয়ে ভাগ করে সরাসরি খাবারের ম্যাথগুলো করে ফেলতে পারবো। এখানে কিন্তু মনে রাখার বিষয় এই শর্টকাটটা কিন্তু খাবার জাতীয় ম্যাথের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তাগুলো অন্যভাবে করতে হবে। তো এখন আমার তাহলে মানুষ আসছে 1350 জনের, অর্থাৎ 30 দিন চললে এখন আমার ক্যাম্পে মানুষ আছে 1350 জন। তাহলে এখন আছে 1350 জন, শুরুতে ছিল হচ্ছে আমার 1500 জন। তাহলে কতজন মানুষ চলে গিয়েছিল? অবশ্যই 1500 থেকে বিয়োগ দিলেই আমরা জিনিসটা পেয়ে যাব, অর্থাৎ আমার উত্তর আসবে 1500 বিয়োগ 1350 মানে 150 জন। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। এর পরের ম্যাথটাও এটার মতোই অনেকটা। এখানে বলা আছে যে একটা ছাত্রাবাসে 30 জন ছাত্রের 32 দিনের খাবার আছে। নতুন কিছু ছাত্র এখানে এসেছে যার কারণে তাদের মজুদ খাবার 20 দিন চলে গিয়েছিল। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে কতজন নতুন এসেছে। আগে জানতে চাওয়া হয়েছিল কতজন চলে গিয়েছিল, এখানে জানতে চাওয়া হয়েছে কতজন নতুন এসেছে। অর্থাৎ আগের ম্যাথ আর এই ম্যাথ কিন্তু অনেকটাই একই, শুধু পার্থক্য হচ্ছে আগে চলে গিয়েছিল কতজন আর এখানে নতুন কতজন চলে এসেছে। চলুন তাহলে আগের মতো যদি আমি করে দিই ম্যাথটা, তাহলে আমার এখানে গিভেন ইনফরমেশন যে 30 জন ছাত্রের খাবার আছে 32 দিনের, আর কিছু ছাত্র নতুন আসায় তাদের খাবার চলছে 20 দিন। তাহলে আমি জানতে চাচ্ছি মানুষের সংখ্যা, তার মানে আমি সাজাবো হচ্ছে 32 দিনের খাবার আছে 30 জনের, একদিনের খাবার আছে কত জনের, সেখান থেকে 20 দিনের খাবার আছে কত জনের। তাহলে শর্টকাটে করতে চাইলে এইটাই হচ্ছে আমার গিভেন ইনফরমেশন, তার মানে আমি এদেরকে গুণ করে দিব, অর্থাৎ 30 গুণন 32। আর আমাকে জানতে চাওয়া হয়েছে 20 দিনের খাবার থাকলে কতজন সেখানে মানুষ আছে। তাহলে এটাকে আমরা যদি 20 দিয়ে ভাগ করে দেই তাহলেই আমার ম্যাথটা হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক ম্যাথটা আমাদের হয়েছে কিনা। অর্থাৎ আমরা দেখতে পেলাম আমাদের কিন্তু এরকমই এসেছিল।
তার মানে আমাদের শর্টকাটটা আসলে ভ্যালিড। অর্থাৎ আমার মানুষ আছে এখন 48 জন, তাহলে 30 জন ছিল আগে, আর 20 দিন চলার কারণে মানুষ হয়ে গেছে 48 জন। তার মানে আমরা বুঝতে পারছি আমরা যদি 48 জন থেকে 30 জনকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমার জানা যাবে যে কতজন নতুন ছাত্র ছিল সেখানে। তাহলে বিয়োগ দিলে আমার উত্তরটা আসছে 18 জন, অর্থাৎ আমার এই 18 জন নতুন ছাত্র পরে এসেছিল। আচ্ছা, পরেরটায় যাওয়া যাক। এর পরের ম্যাথে বলা আছে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পরে 10 জন নতুন আরো ছাত্র আসলে অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে। এখানে কিন্তু আমার খাবারও কিছুটা শেষ হয়ে গিয়েছে, আবার নতুন কিছু মানুষও কিন্তু এসেছে। তাহলে খাবার কিছুটা শেষ হয়ে যাওয়াতে আমার এখন খাবার আছে কত দিনের, সেটা কিন্তু আমরা এই 30 থেকে 5 কে বাদ দিলেই পেয়ে যাব। আবার নতুন 10 জন আসায় আমার মানুষ কিন্তু এখন 40 থেকে বেড়ে গিয়েছে, অর্থাৎ আমরা 40 এর সঙ্গে এই 10 জনকে যোগ করে দিলেই আমার কিন্তু নতুন মানুষের সংখ্যাটা চলে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা খাবারটা বের করে ফেলি। 30 - 5 আমার খাবার আসছে মানে 25 দিনের, আর নতুন মানুষ আসছে 40 যোগ 10 অর্থাৎ 50 জন। এখন আমাকে জানতে চাওয়া হয়েছে যে খাবারটা তাদের কত দিন চলবে। তাহলে আমার গিভেন ইনফরমেশন হচ্ছে এখন 40 জনের খাবার আছে কিন্তু 25 দিনের, 30 দিন কিন্তু এখন আর না, কারণ 5 দিন কিন্তু শেষ। তাহলে 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের, সেই হিসাবে একজন ছাত্রের খাবার আছে কত দিনের, সেখান থেকে আমরা 50 জনের খাবারটা বের করে ফেলবো। তাহলে শুরু করা যাক যে 40 জন ছাত্রের খাবার আছে এই 25 দিনের। এখান থেকে আমরা একজনেরটা বের করব গুণ করে, আর এটাকে যদি 50 দিয়ে ভাগ করে দিই তাহলে আমার চলে আসছে যে 50 জনের খাবার আসলে কতদিন আছে, অর্থাৎ 50 জনের খাবার আছে আমার 20 দিনের। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। এখানে বলা আছে যে একটা দুর্গে 500 জনের 20 দিনের খাবার আছে, তো 5 দিন পরে 100 জন চলে গেলে তাদের বাকি খাবার কতদিন চলবে। তো আগের ম্যাথটায় এক্সট্রা মানুষ চলে আসছিল, এখানে কিন্তু কিছু মানুষ চলে গিয়েছে। তো আগের ম্যাথ আর এই ম্যাথ কিন্তু প্রায় একই, খালি ইনফরমেশনটা একটু ডিফারেন্ট। তো চলুন তাহলে শুরু করা যাক যে আমার 500 জনের কিন্তু খাবার 20 দিন এখন আর নাই, এখানে কিন্তু 5 দিন অলরেডি শেষ। তাহলে আমরা 20 এর থেকে 5 বাদ দিলে কিন্তু এখন অবশিষ্ট খাবার কতদিন সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। তো বাদ দিলে আমার আসছে অবশিষ্ট খাবার আছে 15 দিনের। আবার 500 জন মানুষও কিন্তু এখন আর নাই, 100 জন কিন্তু ওখান থেকে চলে গিয়েছে। তাহলে 500 জনের থেকে 100 জনকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমি এখন মানুষের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখনকার মানুষ আছে হচ্ছে 400 জন। তাহলে এখানে আমার গিভেন ইনফরমেশন হচ্ছে এই 500 জনের খাবার আছে হচ্ছে 15 দিনে। তাহলে সেই হিসাবে 100 জন চলে যাওয়ায় 400 জনের খাবার কত দিন চলবে সেটা আমরা এখান থেকে এখন বের করে ফেলবো। তাহলে শুরু করি যে 500 জনের খাবার আছে 15 দিনের, সেই হিসাবে একজনের খাবার আছে 15 গুণন 500, আর 400 জনের খাবার থাকবে ডিভাইডেড বাই 400। তাহলে আমার উত্তর আসবে 18.75 দিনের, অর্থাৎ তাদের 18 দিন পুরাপুরি চলার পরে আরেক দিন কিন্তু পুরাপুরি যাবে না। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এখানে বলা আছে যে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পরে 10 জন ছাত্র আরো এসেছে, যার কারণে অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তো আগের ম্যাথ আর এই ম্যাথ কিন্তু প্রায় একই। এখানে খাবার 5 দিন শেষ হয়ে গিয়েছে, তার মানে আমাকে নতুন খাবার কতদিন আছে সেটা আমাকে বের করতে হবে, আর অতিরিক্ত 10 জন আসার কারণে এই খাবারটা কতদিন চলবে সেটা আমাকে বের করতে হবে। তো তাহলে নতুন খাবারের দিন আর নতুন ছাত্র সংখ্যা আমরা বের করে ফেলি। তাহলে নতুন খাবার আছে 25 দিনের, আর নতুন ছাত্র সংখ্যা হচ্ছে 50 জন। তার মানে আমার এখানে গিভেন ইনফরমেশনটা হচ্ছে আমার 40 জন ছাত্রের খাবার আছে 25 দিনের। তাহলে সেই হিসাবে আমরা এখন বের করব যে 50 জন ছাত্রের খাবার থাকবে 40 গুণন 25, গিভেন ইনফরমেশনটার গুণফল ডিভাইডেড বাই যেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমার উত্তর আসছে 20 দিনের, অর্থাৎ 40 জন ছাত্রের 30 দিনের খাবার
5 দিন পরে যদি 10 জন এক্সট্রা আসে সেটা তাদের 20 দিন চলবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোনো ছাত্রাবাসে 30 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। কিছুদিন পরে নতুন কিছু ছাত্র আসায় অবশিষ্ট খাবার তাদের 20 দিন চলেছিল। তো এইখানে কিন্তু আমার আগের ম্যাথটাই জাস্ট একটা ইনফরমেশন চেঞ্জ করে দেওয়া আছে। আগে আমরা বের করেছিলাম কতদিন চলবে, এখানে আমরা বের করব কতদিন পরে ছাত্ররা এসেছিল। তো যদি আমরা সেটা বের করতে চাই তাহলে আমাদের এখন জানতে হবে যে নতুন এখন ছাত্র সংখ্যা আছে কতজন। তাহলে নতুন এখন ছাত্র সংখ্যা আছে যে এই 40 জন যোগ হচ্ছে আমার এই 10 জন, অর্থাৎ 40 যোগ 10 মানে 50 জন। তাহলে এখন আমাদের গিভেন ইনফরমেশনটা কিন্তু আর আগের মতো 40-30 নাই। এখন আমাদের গিভেন ইনফরমেশনটা হচ্ছে এই 50 জনের খাবার আছে এই 20 দিনের। এখান থেকে আমরা বের করব যে 40 জনের খাবার আসলে কতদিন ছিল। তাহলে শুরু করা যাক। 50 জনের খাবার আছে 20 দিনের, সেই হিসাবে একজনের খাবার আছে কত দিনের, সেখান থেকে আমরা পাবো 40 জনের খাবার আছে আমার 25 দিনের। তাহলে 25 দিনের খাবার যেটা 40 জনের ছিল সেই খাবারটাই 50 জনের 20 দিন চলেছিল। তার মানে এইটা অ্যাকচুয়ালি আমার কয়েকটা দিন যাওয়ার পরের সময়টা। তাহলে এত দিন যাওয়ার পরের এই সময়টাতেই কিন্তু আমার নতুন ছাত্রগুলা এসেছিল। অর্থাৎ আমি যদি আমার শুরুর দিনের থেকে এই দিনটাকে বাদ দিয়ে দেই তো আমরা পেয়ে যাব যে কত দিন পরে নতুন ছাত্ররা এসেছিল। অর্থাৎ 30 বিয়োগ 25 মানে 5 দিন পরে নতুন ছাত্ররা এসেছিল। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো চলুন তাহলে এই খাবারের টপিকে সর্বশেষ ম্যাথটা করে ফেলা যাক। তো এই ম্যাথে বলা আছে যে 720 জন সেনার 20 দিনের খাবার আছে। এখন 10 দিন পরে নতুন কিছু সেনা আসায় অবশিষ্ট খাবার তাদের 8 দিন চললো। তো আমাকে জানতে চাওয়া হয়েছে নতুন কতজন সেনা এসেছিল। এই ম্যাথটা কিন্তু আগে আমি একবার করিয়ে এসেছি। তো আপনারা কিন্তু চাইলে ভিডিওটা এখন পজ করে ম্যাথটা একবার ট্রাই করতে পারেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই ম্যাথটাও কিন্তু আগেরটার মতোই। আমার 10 দিন পরে যেহেতু নতুন সেনারা চলে এসেছে, তার মানে আমার এখন অবশিষ্ট খাবার আছে 20 বিয়োগ 10 মানে আর 10 দিনের। তো আমরা এখন হিসাব করব এই 10 দিনের খাবার আছে এখন 720 জনের। তাহলে সেই হিসাবে একদিনের কত আর 8 দিনের কত। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে আমার এখন 8 দিনের খাবার আছে হচ্ছে এই 900 জনের। তাহলে এই 900 জনের খাবার যদি 8 দিন চলে, তার মানে আমার কিন্তু মানুষ এখন আগের চেয়ে বেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা যদি এখন এই 900 জনকে এই 720 এর থেকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এখন পেয়ে যাব যে কতজন এক্সট্রা চলে এসেছিল। অর্থাৎ 900 মাইনাস 720 মানে আমার 180 জন নতুন এসেছিল। আচ্ছা, এবারের টপিকটা হচ্ছে আমার পানির ট্যাঙ্ক। তো পানির ট্যাঙ্কের ম্যাথগুলো যখন আমরা করব তো আমাদের এই পানির ট্যাঙ্কে সবসময় দেখা যাবে যে একটা নল থাকবে, যেই নল দিয়ে হচ্ছে আমার পানি আসবে, একটা নল থাকবে যেই নল দিয়ে আমার পানি যাবে। তো কখনো নল আসার নল অনেকগুলো থাকতে পারে, কখনো যাওয়ার নলও অনেকগুলো থাকতে পারে। তো এই আসা যাওয়ার নলের ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমরা এই পানির ট্যাঙ্কের ম্যাথগুলোকে আয়ত্ত করব। চলুন তাহলে শুরু করা যাক। তো এখানে বলা আছে যে একটা পানির ট্যাঙ্কে দুইটা নল আছে। তো দুইটা নল দিয়ে যথাক্রমে 4 মিনিটে এবং 12 মিনিটে আলাদা আলাদা ভাবে ট্যাঙ্কটা পূর্ণ হয়। তো আমাকে জানতে চাওয়া হয়েছে যদি দুইটা নল আমি একসাথে খুলে দেই তাহলে কতক্ষণে সেই পানির ট্যাঙ্কটা পূর্ণ হবে। তাহলে এখানে কিন্তু আমাকে সময় জানতে চাওয়া হয়েছে। তাহলে আমি হিসাব করব এখন এভাবে যে প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় কিন্তু টোটাল ট্যাঙ্কটা। তাহলে এই টোটাল ট্যাঙ্কটাকে আমরা ধরে নিব হচ্ছে এক অংশ। এই এক অংশ মানে কিন্তু একটা পার্ট না, এক অংশ মানে এখানে হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে শুরু করা যাক যে প্রথম নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় হচ্ছে এক অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে আমাদের 1 ডিভাইডেড বাই 4 অংশ। এটা কিন্তু প্রথম নলের জন্য ক্যাপাসিটি। আর দ্বিতীয় নল দ্বারা একইভাবে আমি যদি বের করি
12 মিনিটে পূর্ণ হবে হচ্ছে 1 অংশ, আর 1 মিনিটে তাহলে পূর্ণ হবে 1 ডিভাইডেড বাই 12 অংশ। তাহলে আমরা কিন্তু দুইটা নলের জন্যই 1 মিনিটের ক্যাপাসিটি বের করে ফেলেছি। এখন দুইটা নল যদি একসাথে খুলে দেই তাহলে কি প্রথম নল দ্বারা 1 মিনিটে এতটুকু পূর্ণ হয়ে যাবে, আর দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে এতটুকু পূর্ণ হয়ে যাবে। তাহলে দুইটা নল দ্বারাই 1 মিনিটে কি এইটা আর এইটার যোগফলের সমপরিমাণ অংশ পূর্ণ হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা যদি এখন বের করতে চাই যে দুইটা নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হবে এই যে 1 ডিভাইডেড বাই 4 যোগ 1 ডিভাইডেড বাই 12, তার মানে হচ্ছে এই যে এই 1/3 অংশ। তাহলে আমরা এখন জানি যে দুইটা নল দ্বারা 1 মিনিটে টোটাল ট্যাঙ্কের এই 1 ডিভাইডেড বাই 3 অংশ পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে কত সময় লাগবে। তার মানে আমরা এখন জিনিসটাকে সাজাবো এভাবে যে দুইটা নল দ্বারা একত্রে আমার 1 ডিভাইডেড বাই 3 বা 1/3 অংশ পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে। তাহলে সেখান থেকে আমরা বের করব 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত মিনিটে। চলুন তাহলে শুরু করা যাক। যে দুইটা নল দিয়ে 1/3 অংশ পূর্ণ হয় হচ্ছে 1 মিনিটে, তাহলে 1 অংশ পূর্ণ হবে 1 ডিভাইডেড বাই 1/3, তার মানে হচ্ছে টোটাল 3 মিনিটে। এখন এই ম্যাথটায় আমাদের একটা ক্রস চেক করার সুন্দর ওয়ে আছে। ওয়েটা হচ্ছে যে আমরা এখানে খেয়াল করছি যে দুইটা নল দিয়ে যথাক্রমে 4 মিনিটে আর হচ্ছে 12 মিনিটে ট্যাঙ্কটা আলাদা আলাদা ভাবে পূর্ণ হচ্ছে। তাহলে আমি যদি দুইটা নলই একসাথে খুলে দেই তাহলে এটা খুবই স্বাভাবিক যে সবচেয়ে বেশি যে কেপেবল নলটা তার থেকেও কম সময়ে পূর্ণ হবে। তাহলে সবচেয়ে বেশি কেপেবল ছিল আমার 1 নাম্বার নলটা, তাহলে সেটাই 4 মিনিটে পূর্ণ করতো। তাহলে আমার উত্তর আসা উচিত 4 এর থেকে কম। আমার উত্তর কিন্তু এসেছে 4 এর থেকে কম, অর্থাৎ 3 মিনিট। তার মানে কিন্তু আমার ম্যাথটা এখানে ঠিক আছে। আচ্ছা, চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এই ম্যাথটার আগের ম্যাথটা কিন্তু হুবহু একই, খালি পার্থক্য হচ্ছে এখানে 3টা নল বলে দেওয়া আছে। অর্থাৎ এখানে বলা আছে যে একটা চৌবাচ্চায় 3টা নল দিয়ে যথাক্রমে 8 মিনিট, 12 মিনিট এবং 24 মিনিটে চৌবাচ্চাটি আলাদাভাবে পূর্ণ হয়ে যায়। তো এখানে আমরা কি করব যে এই প্রথম নল, দ্বিতীয় নল এবং তৃতীয় নলের 1 মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে সেটা আমরা বের করে ফেলবো। তাহলে প্রথম নল দিয়ে 1 মিনিটে পূর্ণ হয় 1/8 অংশ, দ্বিতীয় নল দিয়ে 1/12, আর তৃতীয় নল দিয়ে হচ্ছে আমার 1/24। তাহলে 3টা নল দিয়ে কিন্তু 1 মিনিটে কতটুকু অংশ পূর্ণ হচ্ছে ট্যাঙ্কটার সেটা কিন্তু আমরা জেনে ফেলেছি। তাহলে আমরা যদি এখন 3টাকে আবার আগের মতোই যোগ করে দেই তাহলে আমরা 1/8 প্লাস 1/12 প্লাস 1/24 মানে আমরা পাচ্ছি হচ্ছে টোটাল নলটার 1/4 অংশ পূর্ণ হয়ে যাচ্ছে। এখন এই চৌবাচ্চার পানির ট্যাঙ্ক কিন্তু একই জিনিস। তাহলে আমরা যদি এখন উল্টাভাবে চিন্তা করি যে টোটাল ট্যাঙ্কটার 1/4 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে সেই হিসাবে 1 অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে 1 ডিভাইডেড বাই 1/4 মিনিটে। তাহলে 3/4 অংশ পূর্ণ হবে 1 ডিভাইডেড বাই 1/4 ইনটু হচ্ছে 3/4। আমি যদি ব্যাপারটাকে কাটাকাটি করে দেখাই তাহলে আমার ব্যাপারটা এরকম আসবে যে 1 ইনটু হচ্ছে 4/1 ইনটু হচ্ছে 3/4। তাহলে কাটাকাটি করলে আমার আসছে হচ্ছে 3 মিনিট। তাহলে আমার 3টা নল যদি একসাথে চলে তাহলে 3/4 পূর্ণ হতে আমার 3 মিনিট সময় লাগবে। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। তো পরেরটা আমাকে বলেছে যে একটা নল পানির ট্যাঙ্কটাকে 18 মিনিটে পূর্ণ করে, আরেকটা নল 12 মিনিটে খালি করে। তো পানিটা যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে দুইটা নল খুলে দিলে এটা খালি হবে। তো এই ম্যাথটা কিন্তু আগের গুলা থেকে একটু আলাদা, কারণ এখানে জানতে চাওয়া হয়েছে যে ট্যাঙ্কটা কত সময় খালি হবে। তাহলে আমরা আগের মতোই প্রত্যেকটা নলের 1 মিনিটের ক্যাপাসিটি বের করে ফেলি। শুরু করা যাক। প্রথম নল দিয়ে আমার 18 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হবে 1/18 অংশ। এটা হচ্ছে প্রথম নল দিয়ে পূর্ণ হচ্ছে বা প্রথম নলের ক্যাপাসিটি। এবার দ্বিতীয় নল দ্বারা আমার 12 মিনিটে খালি হয় 1 অংশ বা সম্পূর্ণ অংশ, আর 1 মিনিটে তার মানে খালি হবে 1/12 অংশ। এখন এটা তো আমরা বুঝতেই পারছি যে 1/18 কিন্তু 1/12 এর চেয়ে ছোট ভগ্নাংশ। তার মানে দুইটা নল যদি আমি একসাথে খুলে দেই তাহলে কিন্তু ট্যাঙ্কটা পূর্ণ হবে না, খালি হওয়া শুরু করবে। এই কারণে
আমরা যদি দুইটা নল একসাথে খুলে দেই তাহলে আমরা 1 মিনিটে কতটুকু ট্যাঙ্ক খালি হবে সেই অংশটুকু পাবো। অর্থাৎ দুইটা নল একসাথে খুলে দিলে আমার 1 মিনিটে খালি হবে 1/12 মাইনাস 1/18 অংশ, অর্থাৎ 1/36 অংশ আমার 1 মিনিটে খালি হচ্ছে। তাহলে এখন আমরা হিসাব করব যে দুইটা নল দিয়ে যদি 1 মিনিটে 1/36 অংশ খালি হয়, আমাকে কিন্তু বলা ছিল যে পানিটা অর্ধপূর্ণ অবস্থায় আছে। তো আমি যদি টোটালটাকে 1 অংশ ধরে নেই আর অর্ধেক পূর্ণ অবস্থায় থাকায়, তাহলে বাকি কি অর্ধেক আর খালি থাকে। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে অর্ধেকটা বাদ দিয়ে দেই তাহলে আমার এখন আসলে খালি করতে হবে কিন্তু আর অর্ধেক অংশ। অর্থাৎ আমরা শুরু করব এখন ম্যাথটা এভাবে যে 1/36 অংশ খালি করে তারা 1 মিনিটে। তাহলে 1 অংশ খালি করবে 1/1/36, তাহলে হাফ অংশ খালি করবে 1 গুণন হাফ ডিভাইডেড বাই 1/36। তো আমি যদি এখন এটাকে কাটাকাটি করি তাহলে ব্যাপারটা এরকম আসছে যে হাফ ইনটু হচ্ছে 36, কারণ আমরা জানি যে একটা ভগ্নাংশকে যদি আমরা ভাগ করি সেটা গুণ করার সময় উল্টে যায়। তাহলে আমার উত্তর আসবে হচ্ছে 18 মিনিটে। তার মানে দুইটা নলই যদি আমি খুলে দেই তাহলে 18 মিনিটে পুরো ট্যাঙ্কটা খালি হয়ে যাচ্ছে। আশা করি আমরা পানির ট্যাঙ্কের ম্যাথগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। চলুন তাহলে পরের টাইপের ম্যাথে যাওয়া যাক। তো পরের টাইপটা হচ্ছে আমার কাজের টাইপ। তো এই কাজ আর ক্যাপাসিটি কিন্তু একই ধরনের, অর্থাৎ একটা নল যেই পরিমাণ পানি আনে সে কিন্তু সেই পরিমাণই কাজ করে। তাহলে আমি যদি চিন্তা করি যে নলের জায়গায় যদি কোনো মানুষ থাকতো তাহলে সেও কিন্তু পানি আনাটা দিয়ে আমরা তার কাজের হিসাব করতাম। তাহলে এখানে বলা আছে যে ক একা 5 দিনে আর খ একা 10 দিনে একটা কাজ করতে পারে। তো আমাকে জানতে চাওয়া হয়েছে যে তারা একসাথে একদিনে মোট কাজের কতটুকু করবে। তাহলে একদিনে ক কতটুকু কাজ করে আর একদিনে খ কতটুকু কাজ করে সেটা বের করে ফেলতে পারলে কিন্তু যোগ করলে আমার ম্যাথটা হয়ে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক যে ক একা একদিনে করবে 1/5 অংশ, আর একইভাবে খ একা একদিনে করবে 1/10 অংশ। এখন যদি এই তাদের একদিনের কাজের অংশটাকে আমরা যোগ করে দেই তাহলে তাদের একদিনের মোট কাজটা আমার চলে আসবে। অর্থাৎ দুইজন একসাথে একদিনে করবে 1/10 যোগ 1/5 অংশ। তাহলে আমার উত্তর আসছে যে তারা একদিনে মোট কাজের 3/10 অংশ শেষ করে ফেলবে। আচ্ছা, তাহলে পরেরটা যাওয়া যাক। এখানে বলা আছে যে কোনো কাজ রহিম 45 মিনিটে এবং করিম 30 মিনিটে পৃথকভাবে শেষ করে। তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে তারা একত্রে কত সময় কাজটা শেষ করবে। তাহলে এখানেও আমরা তাদের 1 মিনিটের ক্যাপাসিটিটা বের করে ফেলবো। তাহলে রহিম 45 মিনিটে শেষ করে হচ্ছে এক অংশ বা এক কাজ, তাহলে 1 মিনিটে করবে 1/45। একইভাবে করিম তাহলে 1 মিনিটে করবে 1/30 অংশ। তাহলে তারা দুইজনই 1 মিনিটে করবে 1/45 যোগ 1/30 অংশ। অর্থাৎ তারা দুইজন একত্রে টোটাল কাজের 1 মিনিটে 1/18 অংশ কিন্তু শেষ করে ফেলবে। তাহলে এখন যদি এটাকে আমরা উল্টাভাবে সাজাই, যে যেটা আমাকে জানতে চাওয়া হচ্ছে সেটাকে ডান দিকে রেখে, তাহলে 1/18 অংশ শেষ করতে তাদের সময় লাগবে হচ্ছে 1 মিনিট। তাহলে সেই হিসাবে আমার পুরোটা শেষ করতে তাদের সময় লাগবে 1/1/18 মানে হচ্ছে 18 মিনিট। অর্থাৎ 18 মিনিটে তারা টোটাল কাজটা শেষ করে ফেলতে পারবে। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলা আছে যে ক এবং খ 10 দিনে একটা কাজ শেষ করে, খ ওই কাজটাই একা 14 দিনে শেষ করে। আমাকে জানতে চেয়েছে যে ক একা কত দিনে শেষ করতে পারবে। তো আমরা এতক্ষণ যে দুইটা ম্যাথ করলাম তার থেকে কিন্তু এটা একটু আলাদা। আমাকে কিন্তু প্রিভিয়াস ইনফরমেশনটা বা যেটা দিয়ে আমি ম্যাথগুলো এতক্ষণ করেছিলাম সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা উল্টা দিক থেকে কিন্তু ম্যাথটা শুরু করব। অর্থাৎ আমরা এখানে ক আর খ এর একত্রে একদিনের ক্যাপাসিটি বের করব, খ এর একদিনের ক্যাপাসিটি বের করব। তাহলে আমরা কিন্তু
দুইজনের একদিনের ক্যাপাসিটি বের করেছিলাম দুইটা আলাদা আলাদা একদিনের ক্যাপাসিটি যোগ করে। তাহলে দুইজনের একদিনের ক্যাপাসিটি থেকে একজনের একদিনের ক্যাপাসিটিটা যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে অপরজনের একদিনের ক্যাপাসিটি চলে আসার কথা না? আমরা এখানে এই প্রিন্সিপালটাই ইউজ করব। চলুন তাহলে শুরু করি। যে দুইজন একত্রে 10 দিনে একটা কাজ করে, তাহলে একদিনে কতটুকু করবে? 1/10 অংশ। একইভাবে খ একা 14 দিনে কাজটা করে, তাহলে একদিনে করবে 1/14 অংশ। এখন এখানে ফর্মুলাটা হচ্ছে যে ক একার একদিনের কাজ সমান হচ্ছে দুইজনের একত্রে একদিনের কাজ বিয়োগ খ এর একার একদিনের কাজ। তাহলে আমি যদি 1/10 থেকে 1/14 বাদ দিয়ে দেই, তাহলে আমি পেয়ে যাব যে ক একদিনে কতটুকু কাজ করতে পারে। তো আমাকে জানতে চাওয়া হয়েছিল একা কত দিনে ক কাজটা করবে। তাহলে ক একদিনে কাজের যতটুকু অংশ করে সেখান থেকে কি আমরা টোটালটা বের করে ফেলতে পারবো না? তাহলে আমরা এটাকে সাজাবো হচ্ছে উল্টা দিক থেকে, যে মোট কাজের 1/35 অংশ ক করে হচ্ছে একদিনে। তাহলে টোটাল অংশ বা এক অংশ করবে 1 ডিভাইডেড বাই 1/35, অর্থাৎ ক একা 1/35 অংশ কাজ করে একদিনে, সেই হিসাবে এক অংশ করবে 1/1/35, মানে হচ্ছে 35 দিনে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা বা এই শর্টকাটটা মাথায় রাখবো যে দুইজনের একত্রে একদিনের কাজ সমান হচ্ছে একজনের একদিনের কাজ যোগ অন্যজনের একদিনের কাজ। তাহলে এখান থেকে যদি কোনো ইনফরমেশন আমাকে মিসিং করে দেয়, আমরা কিন্তু সেটা বিয়োগ করে বের করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে পরেরটায় যাই আমরা। পরেরটায় বলা আছে যে অপু, দীপু, নিপু একা 6 দিন, 10 দিন এবং 15 দিনে একটা কাজ করতে পারলে একসাথে কত দিনে কাজটা শেষ করবে? তো এতক্ষণ আমরা দুইজন নিয়ে কাজ করছিলাম, এবার আমরা তিনজন নিয়ে কাজ করব। তাহলে আগের মতোই আমরা প্রত্যেকের একদিনের ক্যাপাসিটি বের করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এখন জানি অপু একদিনে করে মোট কাজের হচ্ছে 1/6 অংশ, দীপু একদিনে করে মোট কাজের 1/10 অংশ, আর নিপু একদিনে করে মোট কাজের 1/15 অংশ। তাহলে তারা সবাই মিলে একদিনে কতটুকু করবে? এই যে এই 1/6 যোগ 1/10 যোগ 1/15 অংশ, তাহলে এটা আমরা চলুন বের করে ফেলি। তিনজন একত্রে একদিনে করবে 1/6 যোগ 1/15 যোগ 1/10, অর্থাৎ 1/3 অংশ। তাহলে তিনজন একত্রে 1/3 অংশ করবে একদিনে, সেই হিসাবে তারা টোটালটা করবে 1/1/3 দিনে, অর্থাৎ 3 দিনে। আমরা কিন্তু এই কাজের ম্যাথগুলা সবগুলাই একইভাবে করছি। আশা করি আমরা ম্যাথগুলা বুঝতে পারছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। আচ্ছা, পরের ম্যাথে বলা আছে 60 জন লোকের 18 দিনের কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? আমরা কিন্তু এতদিন একদিনের হিসাব বা একটা মানুষের হিসাবের সময় ভাগ করে আসছিলাম, বাট এটা কিন্তু একটু অন্যভাবে চিন্তা করতে হবে। এখানে বলা আছে যে 60 জন লোকের 18 দিনের কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে। আমাকে জানতে চাওয়া হচ্ছে দিনের হিসাবটা। তাহলে দিনটাকে আমরা ডান দিকে রাখবো। তাহলে সাজাবো হচ্ছে 60 জন লোক একটা কাজ করে 18 দিনে, সেই হিসাবে একজন লোক করবে কিন্তু বেশি দিনে, অর্থাৎ এখানে কিন্তু আবার খাবারের মতোই গুণ করে দিব আমরা। তাহলে শুরু করি। 60 জন লোক একটা কাজ করবে 18 দিনে, তাহলে একজন লোক ওই কাজটা করবে 18 গুণন 60 দিনে। তাহলে 36 জন লোক একজনের সাপেক্ষে তো কম সময় করবে, এই কারণে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে 18 গুণন 60 ডিভাইডেড বাই 36, অর্থাৎ আমার উত্তর আসছে যে 36 জন লোক এই কাজটা করতে পারবে 30 দিনে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলা আছে যে 15 জন কোনো কাজের অর্ধেক করতে 20 দিন সময় নেয়, তাহলে 20 জন লোক পুরো কাজ কত দিনে করতে পারবে? তো আমি আপনাদের অর্ধেক নিয়ে কাজ ম্যাথটা করে দিব। আপনারা একটু চেষ্টা করে দেখেন আপনারা 1/3 নিয়ে ম্যাথটা করতে পারেন কিনা। চলেন তাহলে শুরু করা যাক। এখানে বলা আছে যে 15 জন অর্ধেক কাজ করে 20 দিনে, তাহলে টোটাল কাজ করবে কত দিনে?
20 ডিভাইডেড বাই হাফ অর্থাৎ 40 দিনে। এখন 15 জন লোক যেই কাজটা 40 দিনে করে, আমাকে বের করতে হবে 20 জন লোক সেই কাজটা কত দিনে করবে। তাহলে এটা কিন্তু সাজাবো এভাবেই যে 15 জন লোক একটা কাজ করে 40 দিনে, সেই হিসাবে 20 জন লোক ওই কাজটা করবে 40 গুণন 15 ডিভাইডেড বাই 20 দিনে, অর্থাৎ 20 জন লোকের সেই কাজ করতে সময় লাগবে 30 দিন। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার চিন্তা করে দেখি 1/3 বললে আমরা কিভাবে করতাম। তো যদি 1/3 বলতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে জাস্ট আমরা লিখে দিতাম যে হাফের জায়গায় 1/3, তাহলে তাদের 1/3 কাজ করতে সময় লাগে 20 দিন, তাহলে 1/2 করতে লাগবে 20 ডিভাইডেড বাই 1/3 অর্থাৎ 60 দিন। তখন আমরা এই 40 এর জায়গায় লিখতাম হচ্ছে 60 দিন, তাহলে আমার উত্তরটা তখন আসতো যে 60 গুণন 15 ডিভাইডেড বাই 20 অর্থাৎ আমার তখন উত্তর আসতো 45 দিন। আশা করি আপনারা ম্যাথটা এভাবেই করেছিলেন। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। এখানে বলা আছে 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটা কাজ 12 দিনে শেষ করে, তাহলে আমাকে 3 জন স্ত্রীলোক এবং 12 জন বালক সেই কাজটা কত দিনে শেষ করবে। কোশ্চেন যেহেতু বলা আছে যে 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটা কাজ 12 দিনে শেষ করে, তার মানে হচ্ছে 6 জন স্ত্রীলোক আলাদাভাবে কাজটা 12 দিনে শেষ করতে পারে আর 8 জন বালক আলাদাভাবে কাজটা 12 দিনে শেষ করতে পারে। তো আমার গিভেন ইনফরমেশন আছে যে 6 জন স্ত্রীলোক কাজটা 12 দিনে শেষ করতে পারে, সেখান থেকে তাহলে আমরা বের করে নিই যে 3 জন স্ত্রীলোক কাজটা কত দিনে শেষ করতে পারবে। তাহলে দিনটাকে আমরা ডান দিকে রেখে সাজাবো হচ্ছে এইভাবে যে 6 জন স্ত্রীলোক একটা কাজ করতে পারে হচ্ছে 12 দিনে, তাহলে একজন স্ত্রীলোক করবে অনেক বেশি দিনে, এই কারণে হচ্ছে গুণ করে দিচ্ছি। তাহলে 3 জন স্ত্রীলোক কাজটা করবে 12 গুণন 6 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 24 দিনে। একইভাবে 8 জন বালক কাজটা যদি 12 দিনে করে, সেখান থেকে আমরা বের করে নিচ্ছি যে 12 জন বালক কাজটা তাহলে কত দিনে করবে। তাহলে 12 জন বালক কাজটা করতে পারে 8 দিনে। তাহলে আমাদের কাছে এখন ইনফরমেশন আছে যে 3 জন স্ত্রীলোক ওই কাজটা 24 দিনে শেষ করতে পারে আলাদাভাবে, 12 জন বালক ওই কাজটা আলাদাভাবে 8 দিনে শেষ করতে পারে। এখন যেহেতু 3 জন স্ত্রীলোক এবং 12 জন বালক একত্রে কাজটা করবে, তাহলে আমরা বের করে নিই যে একদিনে তারা কতটুকু কাজ করতে পারে। তাহলে 3 জন স্ত্রীলোক 24 দিনে করবে হচ্ছে এক কাজ বা সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে করবে 1/24 কাজ। একইভাবে 12 জন বালক 8 দিনে করবে এক কাজ, তার মানে সম্পূর্ণ কাজ, অর্থাৎ একদিনে করবে 1/8 কাজ। এখন 3 জন স্ত্রীলোক আর 12 জন বালক একসাথে একদিনে করতে পারবে এই 1/24 প্লাস 1/8 কাজ, তাহলে আমার উত্তরটা আসছে হচ্ছে 1/6 কাজ। এখন এই তারা মোট কাজের 1/6 অংশ করতে পারে একদিনে, তাহলে এক অংশ করতে পারবে 1 ডিভাইডেড বাই 1/6 দিনে। তাহলে আমরা এভাবে লিখবো এখন যে 3 জন স্ত্রীলোক এবং 12 জন বালক একত্রে 1/6 কাজ করতে পারে একদিনে, তাহলে এক কাজ করতে পারবে 1 ডিভাইডেড বাই 1/6 অর্থাৎ 6 দিনে। তার মানে 3 জন স্ত্রীলোক এবং 12 জন বালক একসাথে কাজটা করলে সেটা 6 দিনে শেষ হয়ে যাবে। চলুন তাহলে পরের ম্যাথটা শুরু করা যাক। এখানে বলা আছে যে 12 জন পুরুষ এবং 18 জন মহিলা 14 দিনে একটা কাজ করে। এখানে কিন্তু এবংই বলে দেওয়া আছে। আমাকে জানতে চাওয়া হয়েছে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে। অর্থাৎ এখানে কিন্তু আমার গিভেন ইনফরমেশনে তিনটা জিনিস আছে, 12 জন পুরুষ, 18 জন মহিলা, 14 দিন। তো আমরা যেহেতু এখানে তিনটা ইনফরমেশন, আমরা এই তিনটা ইনফরমেশনটাই একসাথে বসিয়ে ঐহিক নিয়মে ম্যাথটা করব। চলুন তাহলে শুরু করি। যে 12 জন পুরুষ এবং 18 জন মহিলা কাজটা শেষ করবে হচ্ছে
14 দিনে। এখন যদি আমি এখান থেকে 18 জন মহিলা না নিয়ে একজন মহিলা নেই, তাহলে নিশ্চয়ই কাজের সময় বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা তাহলে কি করলাম, এখানে গুণ করে দিয়েছি। একইভাবে যদি আমি 12 জন পুরুষ না নিয়ে একজন পুরুষ নিই, তাহলে তো আরো সময় বেশি লাগবে। এই কারণে আমরা এর পরের বারেও গুণ করে দিচ্ছি, অর্থাৎ একজন পুরুষ এবং একজন মহিলা ওই কাজটা কিন্তু অনেক বেশি দিনে শেষ করবে। এখন এদের সাপেক্ষে মানে একজনের সাপেক্ষে 8 জন পুরুষ বা 16 জন মহিলা কিন্তু অনেক বেশি মানুষ, সেক্ষেত্রে কিন্তু আমার সময়টা কম লাগবে। প্রথমে দেখি, যদি 16 জন মহিলা আসে তাহলে একজন পুরুষের সাথে 16 জন মহিলা মিলে কত দিনে শেষ করতে পারে। তো 16 জন মহিলা আসলে আমার কিন্তু মানুষ এখন বেড়ে গিয়েছে, অর্থাৎ আমার কিন্তু দিন এখন কম লাগবে। এই কারণে আমরা ভাগ করে দিয়েছি। এখন একজন পুরুষের জায়গায় যদি 8 জন পুরুষ চলে আসে, তাহলে কিন্তু আমার সময় আরো বেশি কম লাগবে। সেক্ষেত্রে আমরা ওই 8টাকেও এখানে ভাগ করে দিব, অর্থাৎ আমার উত্তর আসবে এইটার কাটাকাটি করলে যে অ্যান্সারটা আসে সেটা, অর্থাৎ আমার অ্যান্সার আসবে 23.625 দিনে। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এর পরের ম্যাথে বলা আছে যে 9 জন লোক 15 দিনে একটা কাজ করতে পারে। অতিরিক্ত 3 জন যুক্ত হলে তারা কত দিনে কাজটা শেষ করবে। এটা কিন্তু একদম প্রথমের খাবারের ওই মেহমানের এক্সট্রা 2 জনের মতো। এখানে আমার যেহেতু 3 জন এক্সট্রা এসেছে, তার মানে আমার এখন কিন্তু 9 যোগ 3 মানে মানুষ কিন্তু এখন 12 জন আছে। তাহলে 9 জন লোক যে কাজটা 15 দিনে করে, 12 জন লোকের নিচে আরো অনেক কম সময় লাগার কথা। অর্থাৎ এখানে আমরা সাজাবো হচ্ছে 9 জন মানুষ একটা কাজ করবে 15 দিনে, সেই হিসাবে একজন মানুষ কাজটা করবে 15 × 9 দিনে, এবং 12 জন মানুষ কাজটা করবে 9 × 15 ডিভাইডেড বাই 12 দিনে, অর্থাৎ আমার উত্তর আসবে 11.25 দিনে। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে পরেরটায় যাই। এখানে বলা আছে যে রাস্তা মেরামতের 56 জনের 21 দিনের কাজ 14 দিনে শেষ করতে হলে কতজন অতিরিক্ত নিয়োগ দেওয়া লাগবে। তাহলে আমরা আগে বের করে নেই 14 দিনে শেষ করতে হলে মানুষ আসলে কতজন লাগবে। তাহলে আমরা এটাকে মানুষকে ডান দিকে রেখে সাজাবো, অর্থাৎ 21 দিনে কাজ শেষ করতে পারবে আসলে 56 জন, সেই হিসাবে একদিনে শেষ করতে পারবে বেশি মানুষ লাগবে, এই কারণে গুণ করে দিব। আর 14 দিনে শেষ করতে পারবে একের চেয়ে কম মানুষ লাগবে, এই কারণে আমরা ভাগ করে দিচ্ছি, অর্থাৎ আমার মানুষ আসছে 84 জন। অর্থাৎ 14 দিনে শেষ করতে হলে আমার আসলে 84 জন মানুষ প্রয়োজন। আমার আছে আসলে কতজন, 56 জন। তাহলে 84 থেকে 56 বিয়োগ দিয়ে দিলেই আমার নতুন নিয়োগ সংখ্যাটা কিন্তু চলে আসবে। তাহলে বিয়োগ করে দিই, আমার আসবে নতুন মানুষ প্রয়োজন আসলে 28 জন। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এরপরটায় বলা আছে 3টা মেশিন 4 ঘন্টা, 5 ঘন্টা এবং 6 ঘন্টায় পৃথকভাবে একটা কাজ করে। সর্বোচ্চ ক্ষমতায় প্রথম 2টা মেশিন যদি আমি চালাই, তাহলে 1 ঘন্টায় কতটুকু কাজ হবে। তাহলে প্রথম মেশিন হচ্ছে 4 ঘন্টায় কাজটা করে, আর সেকেন্ড মেশিনটা হচ্ছে 5 ঘন্টায় কাজটা শেষ করে। তাহলে তাদের 1 ঘন্টার ক্যাপাসিটি আমাকে বের করতে হবে। তাহলে শুরু করি চলেন। প্রথম মেশিন দ্বারা 4 ঘন্টায় সম্পন্ন হয় হচ্ছে এক কাজ বা সম্পূর্ণটা, তাহলে 1 ঘন্টায় হবে 1/4। একইভাবে সেকেন্ড মেশিন দ্বারা 1 ঘন্টায় হবে 1/5 কাজ। তাহলে দুইটা একসাথে শুরু করলে আমার 1 ঘন্টায় কতটুকু হবে, এই 1/4 প্লাস হচ্ছে আমার এই 1/5। তার মানে আমার উত্তরটা আসবে যে দুটো মেশিন দ্বারা একত্রে 1/4 প্লাস 1/5 20 ভাগের 9 ভাগ কাজ আমরা করতে পারবো। ওকে, চলুন তাহলে পরেরটা শুরু করি। পরেরটা বলা আছে যে 6 ফুট দীর্ঘ বাঁশের 4 ফুট ছায়া হয়। আমাকে জানতে চাওয়া হয়েছে এই একই সময়ে 64 ফুট দীর্ঘ গাছের কতটুকু ছায়া হবে। তো একই সময় বলার কারণ হচ্ছে, যদি সময়টা অন্যরকম হতো তখন সূর্য কিন্তু একটু নেমে বা উঠে যেত, সেক্ষেত্রে কিন্তু ছায়ার দৈর্ঘ্যটাও বদলে যেত। এই কারণে এই একই সময় কথাটা এখানে ইম্পর্টেন্ট। তো আমরা এখন সাজাবো হচ্ছে গাছের উচ্চতাকে ডান দিকে রেখে, তার মানে 4 ফুট ছায়া হয় যখন উচ্চতা হচ্ছে 6 ফুট, সেই হিসাবে 64 ফুট ছায়া হবে যখন উচ্চতা হবে কত ফুট সেটা আমরা বের করব। তো এই ক্ষেত্রে চলুন তাহলে শুরু করি।
4 ফুট ছায়া হলে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 6 ফুট। এখন 1 ফুট যদি ছায়া হয় বাঁশের দৈর্ঘ্য কি বাড়বে? অবশ্যই বাড়বে না। এক্ষেত্রে কিন্তু আমরা ভাগ করে দিব, এখানে কিন্তু আর গুণ হবে না। অর্থাৎ 1 ফুট ছায়া হলে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 6/4 ফুট। সেখান থেকে আমরা পাবো 64 ফুট ছায়া হলে বাঁশের দৈর্ঘ্য 6 গুণন 64/4। কাটাকাটি করলে আমার উত্তর আসে 96 ফুট। অর্থাৎ এই গাছের উচ্চতা হচ্ছে 96 ফুট। পরেরটায় যাই। পরেরটায় বলা আছে যে 6 রিম কাগজে 70 পেজের 150টা বই হয়। তাহলে আমাকে বের করতে হবে 2 রিম কাগজে 70 পেজের কয়টা বই হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমার 70 পেজের বই, এটা কিন্তু 6 রিমের জন্য প্রযোজ্য, 2 রিমের জন্য প্রযোজ্য। অর্থাৎ এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনো কাজে আসছে না। তাহলে আমার জানার বিষয় হচ্ছে এই 6 রিমে আমি পাচ্ছি 150টা বই, তাহলে 2 রিমে কয়টা পাবো সেটা। তাহলে আমরা এটাকে এভাবেই সাজাবো যে 6 রিমে বই হয় হচ্ছে 150টা, 1 রিমে হবে ভাগ করে দিব, 2 রিমে গুণ করে দিব। অর্থাৎ আমার উত্তর আসছে 2 রিমে আমার বই হবে 50টা। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। এটা খুবই সোজা ম্যাথ ছিল। এই 70 পেজ ইনফরমেশনটা শুধুমাত্র আমাদের কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। আশা করি আমরা যখন ম্যাথগুলো করব তখন এই বিষয়ে খেয়াল রাখবো যে আমাদের কিন্তু সব ইনফরমেশন ম্যাথে লাগবে না, কিছু এক্সট্রা ইনফরমেশন মাঝে মাঝে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকতেই পারে। আমরা ম্যাথটাকে বুঝে সেই ইনফরমেশনগুলোকে বাদ দিয়ে দিব। চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। পরেরটায় বলা আছে এক খণ্ড জমির 3/8 অংশের মূল্য হচ্ছে 375 টাকা। তাহলে আমাকে বের করতে হবে 1/5 অংশের মূল্য কত। এটা টোটালি ঐকিক নিয়মের মতো একদম খুবই সোজা ম্যাথ। আমরা সাজাবো হচ্ছে 3/8 এর মূল্য 375, একইভাবে 1 অংশের মূল্য ভাগ করে দিব, তাহলে 1/5 অংশের মূল্যটা গুণ করে দিব। তাহলে আমার উত্তর আসবে আসলে 3/8 চলুন তাহলে দেখে নেই যে একটা জমি 3/8 অংশের মূল্য 375 টাকা, তাহলে একটা অংশের মূল্য হবে ভাগ করে দিব, তাহলে 1/5 অংশের মূল্য গুণ করে দিব। অর্থাৎ আমার আসবে হচ্ছে 200 টাকা। এখন কথা হচ্ছে আমি এটা একবারে কিভাবে করলাম। তো আগেটা যেরকম শর্টকাট ছিল যে একের জন্য গুণ করে দিতে হয়, এখানে শর্টকাট হচ্ছে যাকে আমরা ডান দিকে রাখবো সেটাকে উপরে রেখে বাম দিকেরটাকে নিচে নিয়ে আসবো। অর্থাৎ হর হবে বাম দিকেরটা, লব হবে ডান দিকেরটা। এখানে আমাকে জানতে চাওয়া হয়েছিল যে মূল্য কত, তার মানে মূল্য থাকবে ডান দিকে, তাহলে মূল্যটা আমার হবে লব, এই কারণে আমি উপরে লিখেছিলাম। আর অংশটা আমার হবে হচ্ছে হর, এই কারণে আমরা এটাকে নিচে লিখেছি। এরপরে যেটা বের করতে বলবে সেটাকে আমি গুণ করে দিয়েছি। অর্থাৎ পরিমাপের ম্যাথগুলা এইভাবে আমরা করতে পারবো যে গিভেন ইনফরমেশনটা এখানে ভাগ হবে, যেটা বের করব সেটা গুণ হয়ে যাবে। আচ্ছা চলুন তাহলে পরেরটা যাওয়া যাক। এই ম্যাথটা একটু মজা। এখানে বলা আছে যে 96 পেজ পড়ার পরে ক দেখলো যে বইটার এখনো 5/13 অংশ পড়া বাকি। তার পড়া হয়েছিল 96 পেজ, পড়া বাকি হচ্ছে 5/13 অংশ। দুইটা কিন্তু আলাদা আলাদা ভাবে প্রকাশ করা আছে। তো আমাদের প্রথম কাজ হবে এদেরকে একইভাবে প্রকাশ করা। অর্থাৎ আমরা এখন বের করব তার পড়া হয়েছে কত অংশ। তাহলে টোটালটা হচ্ছে 1 অংশ, পড়া বাকি আছে 5/13, তাহলে বাদ দিলেই আমার চলে আসবে কতটুকু পড়া হয়েছে। চলুন তাহলে শুরু করি। পড়া বাকি আছে 5/13, তাহলে পড়া হয়েছে 1 - 5/13, অর্থাৎ আমার পড়া বাকি আছে হচ্ছে 8/13 অংশ। এখন এই 8/13 অংশ মানে হচ্ছে 96 পেজ। যদি আমি এটাকে শর্টকাটে করতে চাই তাহলে আমার পেজের সংখ্যাটা আমি ডান দিকে রাখবো, তার মানে 8/13 অংশ সমান হচ্ছে 96 পেজ। তাহলে আমাকে বের করতে হবে 1 অংশ সমান কত। তাহলে যেটাকে ডান দিকে রাখি সেটা হচ্ছে আমার লব হয়, তার মানে 96 কি থাকবে উপরে, আর যেটা বাম দিকে রাখি সেটা আমার হর হয়, তাহলে সেটা থাকবে হচ্ছে নিচে 8/13। তাহলে এইটা কাটাকাটি করলেই আমার উত্তরটা আসার কথা। চলুন তাহলে ম্যানুয়ালি করে দেখা যাক ঠিক হয়েছে কিনা।
তাহলে 8/13 অংশ সমান সমান 96 পেজ, তাহলে 1 অংশ সমান সমান 96 ডিভাইডেড বাই 8/13, অর্থাৎ এই শর্টকাটটাও কিন্তু আমাদের এখানে ঠিক আছে। ওকে, তাহলে আমার উত্তর আসবে হচ্ছে 156 পেজ। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলা আছে যে একটা বোতলে 350 মিলিলিটার জুস থাকলে 24টা বোতলে কত লিটার জুস থাকবে। আমাকে কিন্তু বলা ছিল মিলিলিটারে, কিন্তু জানতে চাওয়া হয়েছে লিটারে। তাহলে আমাদের এই মিলিলিটার আর লিটারের মধ্যকার সম্পর্কটা জানতে হবে। তো আমরা জানি হচ্ছে 1 মিলিলিটার সমান সমান 1/1000 লিটার। তাহলে সেই হিসেবে 350 মিলি সমান সমান কত আসবে, গুণন করে দিব, তার মানে আমার উত্তর আসবে 0.350 লিটার। তাহলে একটা বোতলে জুস থাকে 0.350 লিটার, তাহলে 24টা বোতলে থাকবে কত, অবশ্যই বেশি থাকবে, সে কারণে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে আমার উত্তর আসবে হচ্ছে 8.4 লিটার। আমার উত্তর এটা। চলুন তাহলে পরেরটায় যাই। পরেরটায় বলা আছে একটা রাস্তার 125 মিটার পর পরে খুঁটি পোতা হলে 8 কিলোমিটার রাস্তায় কয়টা খুঁটি লাগবে। তো এখানেও কিন্তু একটা ডিসটেন্স বলা আছে মিটারে, একটা ডিসটেন্স বলা আছে আমার কিলোমিটারে। তো আমরা আগে বের করে নিব যে কত কিলোমিটারে 1 মিটার হয় বা কত মিটারে 1 কিলোমিটার হয়। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে সেই হিসাবে 8 কিলোমিটার সমান 8 গুণন 1000 বা 8000 মিটার। তাহলে যদি আমরা 125 মিটার পর পরে খুঁটিগুলোকে বসাই, তাহলে 125 মিটারের জন্য আমার একটা খুঁটি লাগতেছে। তাহলে 1 মিটারের জন্য লাগবে 1/125, সেই হিসাবে 8000 মিটারের জন্য লাগবে 8000 ডিভাইডেড বাই 125 মিটার, তার মানে হচ্ছে 64টা। কিন্তু এটা কিন্তু আমার খুঁটির সংখ্যা না, কারণ ধরা যাক আমি এই বরাবর হচ্ছে খুঁটিগুলাকে বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার 125 মিটার ডিসটেন্স, আবার এটা হচ্ছে 125 মিটার ডিসটেন্স, আবার এটা হচ্ছে 125 মিটার ডিসটেন্স। তো আমরা যখন প্রথম 125 মিটার ডিসটেন্স মাপবো, তখন একটা খুঁটি আমাদের আগে বসায় নিতে হবে না। অর্থাৎ প্রথম 125 মিটারের জন্য আমরা কিন্তু এই পাশে একটা খুঁটি বসায় নিচ্ছি। এরপরে আমরা যখন হিসাব করতেছি, আমরা নাম্বারিং করতেছি কিন্তু এটাকে 1 ধরে, এটাকে 2 ধরে, এটাকে 3 ধরে। তার মানে এখানে যে আমার 64টা আসছে, সেটা নাম্বারিং এ কিন্তু এইটা ইনক্লুড হয় না, এই খুঁটিটা। এই কারণে আমার খুঁটি লাগবে আসলে 64 যোগ 1, অর্থাৎ আমার খুঁটি লাগবে 65টা। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। পরেরটায় বলা আছে যে 8 জন শ্রমিকের 5 দিনের আয় হচ্ছে 2400 টাকা। 10 জন শ্রমিকের এই টাকা আয় করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো এইখানে আমাকে কিন্তু টাকাটা ফিক্স থাকতেছে, তার মানে এই টাকার কিন্তু এখানে কোনো ফাংশন নাই, তাহলে এটাকে আমরা আনবো না। আমাদের জানার বিষয় হচ্ছে 8 জন শ্রমিকের 5 দিনের আয় যেটা, সেটা কত দিনে 10 জন শ্রমিক আয় করতে পারবে। তার মানে আমার দিনের সংখ্যাটাকে ডান দিকে রাখবো। তাহলে 8 জন শ্রমিক এই টাকাটা আয় করে 5 দিনে, তাহলে একজন করবে অবশ্যই বেশি দিনে, এই কারণে গুণ করে দিব। তাহলে 10 জন শ্রমিক তার থেকে কম দিনে করবে, এই কারণে আমরা পরে গিয়ে এটাকে ভাগ করে দিব। অর্থাৎ আমার উত্তর আসবে হচ্ছে 4 দিনে। আশা করি আপনারা ম্যাথটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে এবার পরেরটায় যাই। আচ্ছা, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। এখানে বলা আছে যে 15টা ভেড়ার মূল্য 5টা গরুর মূল্যের সমান। 2টা গরুর দাম 3000 টাকা হলে 3টা ভেড়ার দাম কত। আমাকে দেওয়া আছে হচ্ছে 2টা গরুর দাম, সেখান থেকে আমরা 5টা গরুর দাম বের করব প্রথমে। তাহলে শুরু করি, চলে। 2টা গরুর দাম 3000 টাকা হলে একটা গরুর দাম ভাগ করে দিব, তার মানে আমার উত্তর আসবে হচ্ছে 3000 ডিভাইডেড বাই 2। এখন তার থেকে তো নিশ্চয়ই 5টা গরুর দাম বেশি হবে, এই কারণে হচ্ছে এরপরে আমরা গুণ করে দিয়েছি। তাহলে 5টা গরুর দাম আমার এখানে আসছে 7500 টাকা। তাহলে 5টা গরুর দাম 7500 টাকা হলে কি 15টা ভেড়ার দামও সেম হওয়ার কথা। এটাই আমরা পরে করেছি যে 5টা গরুর মূল্য আর 15টা ভেড়ার মূল্য সমান হওয়ায় 15টা ভেড়ার মূল্য আমার আসছে 7500 টাকা।
তাহলে এখন আমরা জানি যে 15টা ভেড়ার মূল্য হচ্ছে 7,500, সেখান থেকে একটা ভেড়ার মূল্য বের করলাম, 15 দিয়ে ভাগ করে দিব। এবার 3টা ভেড়ার দাম কি গুণ করে দিব, তাহলে আমার উত্তর আসবে হচ্ছে 1500 টাকা। এই ম্যাথটা অনেক আগের, এই কারণে হচ্ছে এত কম টাকা আসছে। বাস্তবে কিন্তু এখন কুরবানির একটা ছাগলের দামও কিন্তু এবার প্রায় অনেক বেশি উঠেছিল, প্রায় 18-19 হাজার টাকার মতো। তো 1500 টাকা কিন্তু বর্তমান বছরের জন্য ফিজিবল কোনো দাম লেখা হয়নি। আশা করি আপনারা এই জিনিসটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে পরেরটায় যাওয়া যাক। এখানে বলা আছে 6টা গরু পালতে যেই খরচ, 4টা মহিষেও একই খরচ। তাহলে 10টা মহিষের পালার খরচে কয়টা গরু পালা যাবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা জিনিসটাকে এভাবে সাজাবো, যেহেতু গরু পালার সংখ্যা জানতে চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা গরুটাকে ডান দিকে রাখবো। অর্থাৎ 4টা মহিষের খরচ ইজ ইকুয়াল টু 6টা গরুর খরচ। সেই হিসাবে একটা মহিষের খরচ সমান সমান কম হবে, এই কারণে 6 ডিভাইডেড বাই 4টা গরুর খরচ। তাহলে 10টা মহিষের খরচ ইজ ইকুয়াল টু বেশি হবে, দেখে গুণ করে দিচ্ছি। তার মানে আমার উত্তরটা আসছে যে 10টা মহিষের খরচে আমরা 15টা গরু পালতে পারবো। তার মানে উত্তর হচ্ছে 15টা গরু। পরেরটা যাওয়া যাক। তো এখানে বলা আছে যে একটা তেল পূর্ণ পাত্রের ওজন 32 কেজি আর অর্ধেক তেল সহ পাত্রের ওজন হচ্ছে 20 কেজি। তো আমাকে জানতে চাওয়া হয়েছে পাত্রটার ওজন কত। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে তেলের ওজন যোগ পাত্রের ওজন ইজ ইকুয়াল টু 32 কেজি, আবার অর্ধেক তেল সহ মানে তেলের ওজনের সঙ্গে সামনে যদি আমি একটা হাফ লিখে দেই, তাহলে কিন্তু আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি যে হাফ তেলের ওজন প্লাস পাত্রের ওজন ইজ ইকুয়াল টু হচ্ছে 20 কেজি। এখন এটাকে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু এই পাত্রের ওজনটা আর এই পাত্রের ওজনটা বাদ চলে যাচ্ছে। তাহলে একটা তেলের ওজন থেকে হাফ তেলের ওজন বাদ দিলে আমরা পাচ্ছি 32 মাইনাস 20 মানে হচ্ছে হাফ তেলের ওজন ইজ ইকুয়াল টু 12 কেজি। তাহলে টোটাল তেলের ওজন 12 ডিভাইডেড বাই হাফ মানে 24 কেজি। তার মানে পাত্রটার ওজন হচ্ছে এই 32 থেকে আমি যদি 24টা বাদ দিয়ে দেই তাহলেই চলে আসবে, অর্থাৎ পাত্রের ওজন 32 মাইনাস 24 অর্থাৎ 8 কেজি। তার মানে পাত্রটার ওজন হচ্ছে 8 কেজি। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। তো চলুন তাহলে আজকে সর্বশেষ ম্যাথ শুরু করা যাক। তো এখানে বলা আছে যে 5টা বিড়াল 5টা ইঁদুর ধরতে 5 মিনিট সময় নিলে 100টা বিড়ালের 100টা ইঁদুর ধরতে কত সময় লাগবে। তো এখানে যেহেতু 3টা ইনফরমেশন দেওয়া, তাহলে আমরা এই 3টাকে সাইমultaneously ইউজ করে ওই নিয়মের ম্যাথটা শুরু করি। চলুন তাহলে। বলা আছে যে 5টা বিড়ালের 5টা ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগবে। তাহলে 5টা বিড়ালের একটা ইঁদুর ধরতে কি আরো কম সময় লাগার কথা, এই কারণে আমরা এখানে ভাগ করে দিব। আমরা এই ম্যাথটা করার সময় সবসময় আগের লাইনের সঙ্গে তুলনা করব। তাহলে এবার যদি আমি একটা বিড়ালের একটা ইঁদুর ধরতে পারার সময় বের করতে চাই, সেটা অবশ্যই এই 5টা বিড়ালের থেকে বেশি, এই কারণে আমরা গুণ করে দিচ্ছি। এখন এখানে মজার বিষয় হচ্ছে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে কিন্তু আমি পাই 5 মিনিট, যেটা 5টা বিড়ালের 5টা ইঁদুর ধরার সময়ের সমান। সামনের দিকে আগালে আমরা আরো একটা মজার জিনিস দেখতে পাবো। চলুন তাহলে সামনে আগানো যাক। এখন যদি একটা বিড়ালের একটা ইঁদুর ধরতে এই সময় লাগে, একটা বিড়ালের 100টা ইঁদুর ধরতে কি আরো অনেক বেশি সময় লাগার কথা, এই কারণে আমরা এখানে গুণ করে দিচ্ছি। এবার একটা বিড়ালের একটা ইঁদুর ধরার সময়ের থেকে 100টা ইঁদুর ধরার সময় যেরকম বেশি, 100টা বিড়ালের 100টা ইঁদুর ধরার সময় তার মানে একটা বিড়ালের 100টা ইঁদুর ধরার সময় থেকে নিশ্চয়ই কম। এই কারণে এর পরের ক্ষেত্রে আমরা 100টাকে নিচে গুণ করে দিচ্ছি। তাহলে 100টা বিড়ালের 100টা ইঁদুর ধরতে পারার সময়টা হবে এইটা। এখানে যখন আমরা কাটাকাটি করছি তখন কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে আমার সময় কিন্তু সেই 5 মিনিটই। অর্থাৎ একটা বিড়ালের একটা ইঁদুর ধরতে পারার সময়ও 5 মিনিট, আবার 5টা বিড়ালের 5টা ইঁদুর ধরতে পারার সময়ও কিন্তু 5 মিনিট। তার মানে আমার এখান থেকে সিদ্ধান্তটা হচ্ছে বিড়াল আর ইঁদুরের সংখ্যা যদি সমান হয় তাহলে আমার সময়টা কিন্তু সেই একই থাকতেছে। একটা বিড়াল একটা ইঁদুরের জন্য যেই সময়, n সংখ্যক বিড়ালের n সংখ্যক ইঁদুরের জন্য একই সময়,
1 মিলিয়ন বিড়ালের 1 মিলিয়ন ইঁদুর ধরার সময়ও একই। অর্থাৎ আমার সময় কিন্তু এখানে আর বদলাচ্ছে না, সময় আমার থাকছে সেই 5 মিনিটই। আশা করি ঐকিক নিয়ম সম্পর্কিত যে সকল টপিক আমি কভার করেছি আপনারা সকলেই সেগুলা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।